আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম হচ্ছে এই যে এই পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট। এই ক্লাস হচ্ছে আমরা লাস্ট ক্লাস হচ্ছে আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট ফর মিন পর্যন্ত দেখছিলাম। এই ক্লাস হচ্ছে আমরা এই যে তিনটা টপিক দেখবো: ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, কনফিডেন্স ইন্টারভ্যালস ফর ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট অ্যান্ড ইফেক্ট সাইজ ফর ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট। এটা কি ছিল? হচ্ছে ওয়ান স্যাম্পল ছিল। এই যে এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট। তো এই টেস্ট আমরা কখন ইউজ করবো? আমরা ওই ওয়ান স্যাম্পল টি টেস্ট কখন ইউজ করতাম? যখন হচ্ছে আমরা ওই যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের আননোন ছিল আর স্যাম্পল একটা ছিল, তখন হচ্ছে আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট ইউজ করতাম। আর এখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। এটা কখন ইউজ করবো আমরা? যেমন মনে করেন আপনার কাছে দুইটা মেথড আছে, একটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই মেথড। সো আপনি এক্স মানে একটা গ্রুপের উপরে মেথড এক্স ইউজ করলেন, আর একটা গ্রুপের উপরে আপনি মেথড ওয়াই ইউজ করলেন। তখন কী হবে? তাইলে এই দুইটা গ্রুপের মধ্যে দুই ধরনের পারফরমেন্স দেখা যাবে। এখন আপনি পারফরমেন্সটা কম্পেয়ার করতে চান এই দুইটা গ্রুপের মধ্যে। এই ধরনের কেসেসে আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট ইউজ করি। সো এখানে আমরা কী কী জিনিস হইতেছে মেজার করতে পারি, যেমন ব্লাড প্রেশার বা রিয়াকশন টাইমের মতো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে কন্টিনিউয়াস ভ্যারিয়েবলগুলো হইতেছে আমরা এখানে কম্পেয়ার করতে পারি। তারপর একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে হচ্ছে যে ড্রাগ ভার্সেস প্লেসিবো বা এই ধরনের কিছু, মানে একটা মেথড আর একটা মেথড। সো আপনাকে হইতেছে এই জিনিসটা অ্যাকচুয়ালি মেইনলি জানা থাকলেই হবে, আর নিচের যেগুলো আছে এগুলো জাস্ট আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আর কি। তারপর আমি একটু দেখাই দিই যে এটা কখন আমরা ইউজ করব, মানে রিয়েল লাইফে কখন ইউজ করবো। যদি মনে করেন যে কি আমাদের দুইটা স্যাম্পল যদি রাফলি নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়। সো রাফলি যে নর্মালি ডিস্ট্রিবিউটেড কখনো ওইটা টেস্ট করার জন্য হইতেছে আমরা এই সাপিটা উইল টেস্ট করতে পারি। ওইটা হইতেছে একটা ডেটা সেট নর্মাল কি নর্মাল না সেটা খুব ভালোভাবে বলে দিতে পারে। এমনি আমরা ডিস্ট্রিবিউশন গ্রাফিক্যালেও বুঝতে পারি বা স্কিউনেস দিয়েও বুঝতে পারি, বাট এমনি প্রোডাকশন লেভেলে এই ইউজুয়ালি যেটা ইউজ করা হয়, যেটা আমাদের সিলেবাসে নাই, আমরা এটা এগুলো দেখবো না। এরপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টটা করার হইতেছে আর একটা যে আর একটা রিকোয়ারমেন্ট কি যে কি হোমোজিনিটি অফ ভ্যারিয়েন্সেস, মানে এই যে দুইটা গ্রুপ আছে না, গ্রুপ এ আর গ্রুপ বি। সো ওই দুইটা গ্রুপের ভ্যারিয়েন্স প্রায় সেম হওয়া লাগবে। ওইটা ওই সেম ভ্যারিয়েন্স সেম কিনা সেটার জন্য আমরা লিভেন্স টেস্ট ইউজ করতে পারি। সো এগুলো আমাদের সিলেবাসে নাই, জাস্ট আপনি যেটুকু মনে রাখেন। আর এই নিচে যেগুলো আছে সেগুলো হইতেছে কোশ্চেনে বলা থাকবে যে কি এই রিকোয়ারমেন্টগুলো হচ্ছে অলরেডি স্যাটিসফাইড, বা কোশ্চেনে যদি কিছুই না বলা থাকে তাহলে আপনার ধরে নেবেন যে এই রিকোয়ারমেন্টগুলো হচ্ছে সব স্যাটিসফাই অলরেডি হয়ে গেছে। সো এই হচ্ছে কথা। তো আমরা একটা সিনারিও দেখি। সো এক্সাম্পল 7 যে কি এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওয়ান্টস টু টেস্ট ওয়েদার অ্যান অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ ওয়ার্কস বেটার দ্যান এ প্লাসিবো। প্লাসিবো জিনিসটা কি? সেটা হইতেছে যে ড্রাগ টেস্ট করার সময় যে একটা ড্রাগ কার্যকরী করতেছে কি করতেছে না, সো এটা তো কারোর সাথে কম্পেয়ার করতে হবে। সো নতুন নতুন ড্রাগ ডেভেলপ করার সময় হয় কি যে কি একটা নির্দিষ্ট গ্রুপকে একটা প্লেসিবো দেওয়া হয়। প্লেসিবো মানে ওটা আসলে কোনো ওষুধ না, বাট যারা সেটা নিতেছে তারা ভাবতেছে যে এটা মেবি একটা ওষুধ। অর্থাৎ আসল ওষুধ কারা নিচ্ছে আর কারা প্লেসিবো নিচ্ছে বা নকল ওষুধ। নকল ওষুধ মানে কি? যেটা জাস্ট মনে করেন চিনির পানি বা লবণাক্ত পানি, এটা যেগুলো বোঝা যায় না, ওই টাইপের একটা প্লেসিবো, মানে যেটার কোনো ওই ইয়া নাই, যে ফার্মাসিউটিক্যাল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট নাই ওইটার ভিতরে, সেটাই হইতেছে একটা প্লেসিবো। সো কে প্লেসিবো নেয় আর কে হইতেছে রিয়েল ওষুধ নেয়, ওইটা হইতেছে মানে যারা হইতেছে পার্টিসিপেন্টরা জানে না আর কি। জানে না, কজ জেনে গেলে তখন একটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট থাকে আর কি। সো ওইটা সাইকোলজির স্টুডেন্টদের রিসার্চের বিষয় বা ওইটা ওরা পড়াশোনা করে। সো যাই হোক, ইউজুয়ালি এমন হয় যে প্লেসিবো কারা নিচ্ছে সেটা ওরা জানে না, রিয়েল ড্রাগটা কারা নিচ্ছে সেটাও কেউই জানে না আর কি। রিসার্চাররা জানে, আর ক্ষেত্র বিশেষে রিসার্চাররাও জানে না। সো ওইটাই হচ্ছে ঘটনা। তো এই রিয়েল ড্রাগ যেটা, সেটার কোনো একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে, প্লেসিবোর নাই। এখন আমাদের তাহলে দেখা লাগবে কি যে কি এই রিয়েল ড্রাগের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আসলে অ্যাক্টিভ কিনা। সো ওইটাই হইতেছে চাষ করার বিষয়। তো এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওয়ান্টস টু টেস্ট ওয়েদার অ্যান অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ ওয়ার্কস বেটার দেন এ প্লাসিবো। তাহলে হইতেছে দুইটা গ্রুপ সিলেক্ট করলো ওরা। এরপর হচ্ছে গ্রুপ এ। গ্রুপ এতে হইতেছে ওরা আসল ড্রাগটা দিছে, আর গ্রুপ বিতে ওরা হইতেছে যে ড্রাগটা দেয় নাই। কিন্তু এই গ্রুপ এ আর বি এর পার্টিসিপেন্ট সবাই কিন্তু ভাবতেছে যে কি যে এই ড্রাগটা হয়তো পাইছে বা নাও পাইতে পারে, অর্থাৎ কেউ জানে না যে কে আসল ড্রাগটা পাইছে। এটা যারা রিসার্চার মানে রিসার্চ যারা কন্ডাক্ট করতেছে উপরের লেভেল থেকে, তারা জানে আর কি বিষয়গুলো।
সো হইতেছে ঘটনা। তো যারা হইতেছে ড্রাগটা নিছে, ড্রাগটা নেওয়ার পরে একটা নির্দিষ্ট ফলো আপ পিরিয়ড পর হইতেছে ওদের অ্যাংজাইটি মেজার করা হয়েছে। সো যারা ড্রাগটা নিচ্ছে ওদের অ্যাংজাইটি 10-এর মধ্যে কত আসছে, একজনের আসছে 5, আর একজনের 8, আর একজনের 4, আর একজনের 3, আর একজনের হচ্ছে 4.5। আর যারা প্লাসিবো নিছে ওদের হইতেছে ফলো আপ পিরিয়ড পরে হচ্ছে ওদের অ্যাংজাইটি কত আসছে, একজনের আসছে 8, আর একজনের 7, আর একজনের 9, আর একজনের 5, আর একজনের 9.25। তো এইতেছে গেল আমাদের কোশ্চেন। এখন আমাদের কি বলছে যে টেস্ট অন এ সিগনিফিকেন্স লেভেল অফ 0.05 whether the drug reduces anxiety more than the placebo. সো ড্রাগটা আমরা কেন বানাইছি, যেন সেটা অ্যাংজাইটি রিডিউস করতে পারে, তাই তো। সো এখন আমাদের এটা টেস্ট করতে হবে যে আসলে এই ড্রাগটা অ্যাংজাইটি রিডিউস করতে পারে কিনা। তো সলিউশন স্টেপ বাই স্টেপ দেখাই। আমি আগে বলছিলাম যে এখন হচ্ছে জাস্ট ম্যাথগুলো কীভাবে করতে হয়, ম্যাথ করার জন্য যে নর্মাল বেসিক টোপিক হবে সেগুলো দেখাবো। একদম বেশি ডিপে যাবে না, তখন টাইম অনেক বেশি লস হবে আর কি, ওই জন্যই। সো এই টাইপের ম্যাথগুলো বা এই টাইপের টেস্টগুলো করার জন্য সবার প্রথমে হচ্ছে আমরা এই যে নাল হাইপোথিসিসটা স্টেট করে নেব। সেটা কি, যে কি এইচ নট হচ্ছে কি মিউ ড্রাগ ইজ ইকুয়াল টু মিউ প্লাসিবো। মানে হচ্ছে কি যে এই অরিজিনাল যে ড্রাগটা, সেই ড্রাগটা নেওয়ার পর হচ্ছে এবারে যে পার্টিসিপেন্টদের অ্যাংজাইটির লেভেল যত থাকবে, প্লাসিবো নেওয়ার পরেও ওই যারা প্লাসিবো নিচ্ছে তো তাদের হচ্ছে এবারে অ্যাংজাইটি লেভেল ততই থাকবে। সো এটা দিয়ে কি বোঝানো যাই হইতেছে, সেটাতে বোঝানো হইতেছে হচ্ছে কি আমরা যে ড্রাগটা ডেভেলপ করছি সেটার আসলে কোনো অ্যাক্টিভ ভ্যালু নাই আর কি, মানে এটা জাস্ট টোটালি ইউজলেস, প্লেসিবোর মতোই। সো হইতেছে আমাদের গেল নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস কি বলেছে কি, যে না ড্রাগ অ্যান্ড প্লাসিবো যেটা, এই দুইটার হইতেছে মেইন ডিফারেন্স হবে। মানে যারা গ্রুপ এ যারা, ওদেরটা হইতেছে এক ধরনের হবে, আর যারা গ্রুপ বি যারা প্লাসিবো নিচ্ছে ওদের ডিপ্রেশন বা ওদের অ্যাংজাইটি লেভেলটা হইতেছে আর এক রকম হবে। সেটা কথা। তো আমাদের টার্গেটটাকে আমরা দেখবো যে এটা রিডিউস করে কিনা। সো আমরা একদম প্রিলিমিনারি হইতেছে একটা এক্সাম করবো, মানে একটা কম্পেয়ার চালাবো। কম্পেয়ারটা কি, আমরা দুইটার মিন দেখবো যে কি হইতেছে। সো আমরা এই যে কি গ্রুপ এ এর মিনটা দিলাম, এটাকে হচ্ছে আমরা এই x/1 হিসেবে রিপ্রেজেন্ট করবো। সো এটার যদি আপনি মিন নেন, মানে এটার যদি আপনি এভারেজ করেন আসবে কত 4.9। আর এরপরে গ্রুপ বি এর যদি আপনি এভারেজ করেন, এই যে এগুলো যদি এভারেজ করেন তাহলে আসবে কত 7.65। তো এইতেছে আমাদের ইনিশিয়াল কম্পারিজনটা গেল। ইনিশিয়াল কম্পারিজনে আমরা কি দেখতেছি, এই যে যারা হইতেছে অরিজিনাল ড্রাগটা নিছে ওদের কিন্তু ডিপ্রেশনের লেভেল কিন্তু তুলনামূলক খুবই কম। যারা প্লাসিবো দিছে ওদের হইতেছে ওই অ্যাংজাইটি লেভেল 7.65, আর যারা হচ্ছে অরিজিনাল ড্রাগটা নিছে তাদের কত, তাদের হচ্ছে 4.9। তার মানে হচ্ছে এই ড্রাগটা হইতেছে আমরা আপাতত অনুমান করতে পারি যে এই ড্রাগটা অ্যাকচুয়ালি অ্যাংজাইটি রিডিউস করতেছে এই ইনিশিয়াল কম্পারিজন থেকে। সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কম্পারিজন গেল। বাট ওই যে আগে যে বলছি ইনিশিয়াল কম্পারিজন করে অ্যাকচুয়ালি সব কিছু বলা যাবে না, সামনে আর অনেক কিছু দেখা লাগে। সো ওইগুলো হইতেছে আমরা পরের স্টেপগুলাই দেখবো। স্টেপ 2-তে কি করছে, যে কি এই গ্রুপ এ যেটা, এইটার ভ্যারিয়েন্স বের করতে হবে আর এটার ভ্যারিয়েন্স বের করতে হবে। সো গ্রুপ এ বা যারা ড্রাগ নিছে ওদের ভ্যারিয়েন্সটা আমরা বের করলাম। ভ্যারিয়েন্সকে আমরা s² দিয়ে প্রকাশ করি, তো সেখানে আমরা s1 দিলাম, মানে এই গ্রুপ 1 আর কি বা গ্রুপ এ। সো s1² কত 2.84। আর যারা প্লাসিবো নিছে ওদের হচ্ছে ভ্যারিয়েন্স কত আসছে s2² = 2.38। সো এরপর হচ্ছে আমাদের যে ভ্যারিয়েন্স নিলাম, এরপর হচ্ছে আমাদের যে একটা পুলড ভ্যারিয়েন্স বলে একটা টার্ম আছে সেটা ক্যালকুলেট করতে হবে। সেটার ফর্মুলা কি, যে ফর্মুলাটা দেওয়া আছে এখানে কি বলছে n1 - 1 s1²। সো এখানে n1টা কি, n1টা হচ্ছে স্যাম্পল সাইজ অফ গ্রুপ এ। এই যে এই স্যাম্পল সাইজ কত 1 2 3 4 5। এরপর হচ্ছে n2 আছে আর একটা, n2 হচ্ছে যে দ্বিতীয় গ্রুপের স্যাম্পল সাইজ কত 1 2 3 4 5। সো এই যে আমরা দেখলাম স্যাম্পল সাইজটা লিখলাম। এরপর হচ্ছে আমরা পুলড ভ্যারিয়েন্সটা আমরা ক্যালকুলেট করলাম, করলে আসে কত যে 2.61। এবার হচ্ছে আমাদের এই টেস্ট স্ট্যাটিস্টিকটা ক্যালকুলেট করতে হবে। আমরা যে আগেও তো এই টেস্ট স্ট্যাটিস্টিকটা ক্যালকুলেট করছিলাম, এইটার সাথে পর আমরা ক্রিটিক্যাল ভ্যালু রইতেছে মেজার করবো আর কি। সো এই ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টের ক্ষেত্রে আমাদের এই টেস্ট স্ট্যাটিস্টিকের ফর্মুলাটা একটু ডিফারেন্ট। সেই উপরে হচ্ছে ডিফারেন্সটা যায় মিন ডিফারেন্স, আর নিচে হচ্ছে √ওভার পুলড ভ্যারিয়েন্স ইন্টু 1/n1 প্লাস 1/n2। এই ফর্মুলাটা যদি আমরা যদি বসাই তাহলে হচ্ছে আমরা টেস্ট স্ট্যাটিস্টিক পাচ্ছি কত -2.69। এরপরে 5 নম্বর স্টেপে হইতেছে আমাদের যে ডিগ্রিজ অফ ফ্রিডম ওটা ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেটের ফর্মুলা হচ্ছে n1 + n2 - 2। সো করলে কত আসবে 8। এরপর হচ্ছে আমাদের যে ক্রিটিক্যাল ভ্যালুটা বের করতে হবে। এখানে আমরা টেস্ট স্ট্যাটিস্টিক বের করছিলাম, এবার ক্রিটিক্যাল ভ্যালুটা বের করতে হবে যেন আমরা কম্পারিজনটা করতে পারি।
সো ক্রিটিক্যাল ভ্যালু করার জন্য যে আমাদের আবার টেবিলটা খুলতে হবে। এখন কথা হচ্ছে যে টেবিলতে দুইটা আছে, আমরা কোন টেবিলটা ইউজ করব? আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে এই টু টেইলটা ইউজ করবো। তাহলে টু টেইলটা যদি করি এখন, তাহলে আমাদের কি যে ফাইন্ড ক্রিটিক্যাল ভ্যালু করসপন্ডিং টু ডিএফ অ্যান্ড আলফা, যে আমাদের ডিএফ কত, আমাদের ডিএফ হচ্ছে 8 আর আলফা হচ্ছে 0.05 ছিল না, আলফা হচ্ছে 0.05। সো এই জায়গাতে যদি 8 যায় তো 0.05 এইখানে, সো 2.306 এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু। 2.306 এটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। যখন আমরা টু টেইল দিছি, মানে আমরা টু টেইল দিছি, তো এই জন্য আমরা প্লাস মাইনাস দিব। মানে বিষয়টা এরকম থেকে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের হইতেছে একদম ডান সাইডে হচ্ছে আছে 2.306, আর ঠিক সেই কোরেসপন্ডিং একদম বাম সাইডে আছে হচ্ছে -2.306, আর কি দুইটা হইতেছে রিজেকশন রিজিয়ন। তখন আমাদের দেখতে হবে যে এটা কি রিজেকশন রিজিয়নের মধ্যে পড়ে কিনা। এটার অ্যান্সার কত আসছে মাইনাসের, সো আমরা মাইনাসের সাথে তাহলে কম্পেয়ার করব। এখন -2.69 কি -2.30 কে পার করে? -2.30 এর পজিশনটা যদি এইখানে থাকে, তাহলে -2.69 এর পজিশনটা একটু আর একটু বামে থাকবে না এখানে থাকবে। তার মানে কি যে কি আমাদের এই টেস্ট স্ট্যাটিস্টিকটা, এই ক্রিটিক্যাল টেস্ট স্ট্যাটিস্টিকটা আমাদের হচ্ছে রিজেকশন রিজনে পড়ে গেছে, সো আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করে দিব। এই যে লেখছে কি যে কি -2.69 হচ্ছে 2.306 কে এক্সিট করে না, মানে -2.69 2.306 কে এক্সিট করে না, ভালো কথা, কিন্তু -2.306 কে তো এক্সিট করে ফেলে। সো এই জন্য কি যে টেস্ট স্ট্যাটিস্টিক কিসের মধ্যে পড়ে? রিজেকশন রিজনে পড়ে, সো রিজেক্টেড নাল হাইপোথিসিস। এবার তাহলে আমরা কনক্লুশন লিখব। সে কনক্লুশন কি যে কি দি ড্রাগ সিগনিফিকেন্টলি রিডিউসেস অ্যাংজাইটি দেন দ্য প্লেসবো অন এ সিগনিফিকেন্স লেভেল অফ 0.05। সো আমরা বলতে পারি যে কি ড্রাগটা মোটামুটি ভালো ইফেক্টিভ আছে। গেল। এখন কোশ্চেন ইফেক্টিভ আছে, বাট কতটুকু ইফেক্টিভ এটা আসলে প্র্যাকটিক্যালে ইউজ করা যাবে কিনা, এটার প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স কতটুকু, ওটার জন্য হচ্ছে আমরা ইফেক্ট সাইজ ক্যালকুলেট করব, যে ইফেক্ট সাইজ ফর ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টেস্ট। সো হোয়াট ইজ অ্যান ইফেক্ট সাইজ বাই দ্য ওয়ে? The effect size is a quantitative measure of the magnitude of a phenomenon. It helps us understand how big or meaningful a difference is, rather than just telling us whether the difference is statistically significant, which a p-value does. p-value বিষয়টা হচ্ছে আমরা তাদের দেখাই নাই, বাট p-value হইতেছে মেইনলি যে আমরা যে হাইপোথিসিস টেস্টিংগুলো করতেছি না, ওইগুলোর একটা আলাদা p-value অ্যাপ্রোচ আছে। সো এই p-value অ্যাপ্রোচটা আমি দেখাচ্ছি না, কারণ একভাবে করলেই হয়। আর আপনি যখন মানে প্রোডাকশন লেভেলে যখন কাজ করবেন বা প্রোগ্রামিং দিয়ে যখন কাজ করবেন, তখন p-value দিয়েই করতে হয়। সেইটুকু হইতেছে আমরা একদম শেষের দিকে অল্প একটু দেখে দেবো যে p-value কীভাবে করে। আপাতত ওই যে এটা নিয়ে মাথা ঘামানোর যেটা তেমন কোনো দরকার নেই। মেইনলি মনে রাখবেন p-value হইতেছে অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এখানে জাস্ট ম্যাথ শিখাইতেছে তো আমি, সো ম্যাথ করার জন্য আপনি চাইলে p-value করতে পারেন, p-value ছাড়াও করতে পারেন। আর কিছু কিছু কেস আছে যেখানে হচ্ছে এই p-value অ্যাপ্রোচটা ঠিক তেমন একটা কাজ করে না, বাট যে প্রোডাকশন লেভেলে বা অফিসিয়াল সেটিংয়ে ওইখানে যখন প্রোগ্রামিং যখন করতে হবে আপনাদের, তখন আপনারা যে এই p-value দিয়ে সব কাজ করতে হয়। অ্যান্ড p-value ইজ রিলেটিভলি ইজিয়ার, এটা p-value ইন্টারপ্রিটেশনটা সহজ। সেটা আমরা পরে দেখাই দেবো, আপাতত এটার কোনো চিন্তা করার কোনো কারণ নেই। যাই হোক, যে p-value যদি কখনো স্মল হয়, তার মানে হচ্ছে যে একটা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স থাকে। আর ইফেক্ট সাইজ বলে কি যে কি ওই ইফেক্টটা কতটুকু স্ট্রং, মানে আমরা তো ওষুধ তো প্র্যাকটিস করবো, রাইট? মানে প্র্যাকটিস মানে হইতেছে অ্যাপ্লাই তো করবো। এখন কথা হইতেছে যে কি ওই ওষুধটা যদি আমরা আসলেও যদি রোগীদের মধ্যে যদি রিলিজ করা শুরু করি, তাহলে সেটার ইফেক্ট কতটুকু স্ট্রং হবে, ওইটা হচ্ছে আমরা ইফেক্ট সাইজ দিয়ে বের করতে পারি। সো ইফেক্ট সাইজ বের করার জন্য বেশ কিছু উপায় আছে, তার মধ্যে সবচেয়ে ফেমাস একটা হচ্ছে কোহেনসটি। সো কোহেনসটির বেঞ্চমার্কগুলো সেটা আমরা পড়ে আসতেছি। আমরা আগে দেখি যে কীভাবে কী করতে হয়, যে ওই আমাদের ওই এক্সাম্পলের সিনারিওটাই জাজ করেন। সো এখন ওটা কনসিডার করে এখন কোশ্চেন করছে কি যে কমেন্ট অন দি প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য মিন ডিফারেন্স। অর্থাৎ আমাদের একটা মিন ডিফারেন্স আসছিল উপরে, এই যে মিন ডিফারেন্স আসছে মানে 4.9 - 7.65, এটা হচ্ছে মিন ডিফারেন্স। তো এই মিন ডিফারেন্সটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্টও, যেটা আমরা প্রমাণ করছি। এখন কথা হচ্ছে যে কি এই গুড স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, বাট এটার প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স কতটুকু, সো ওটা যদি আমরা বের করতে চাই, আমরা কী করবো যে আমরা কোহেনসটির ফর্মুলা ইউজ করবো। কোহেনসটির ফর্মুলাটা কি? ডি ইজ ইকুয়াল টু ডিফারেন্স ডিভাইডেড বাই
এটা হচ্ছে পুলড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো আমাদের কাছে সব কিছু অলরেডি বের করা আছে। x1 এর মান আমরা পাইছিলাম 4.9, x2 পেয়েছিলাম হচ্ছে 7.65, আর এটা কি বলছে কি এটা হচ্ছে SP মানে হচ্ছে পুলড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমরা পুলড স্ট্যান্ডার্ড মানে আমরা পুলড ভেরিয়েন্স বের করছিলাম না, সো ওইটাকে যদি আমরা স্কোয়ার করে দিই আমরা পুলড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়ে যাচ্ছি। সো করলাম -1.70 আসবে। এখন -1.70 কিসের মধ্যে পড়ে, যে প্লাস মাইনাস 0.2 যদি হয় তাহলে মনে করেন যে কি ইফেক্ট হচ্ছে +0.2, তাহলে আমরা বলবো কি যে ইফেক্টটা হচ্ছে স্মল ইফেক্ট। যদি -0.2 থাকে তাহলে আমরা বলবো যে তখন আমরা বলছি কি স্মল ইফেক্ট। এখন প্লাস আর মাইনাসের হিসাবটা কি, আমরা যে কেসটা কনসিডার করতেছি এখানে আমাদের আল্টারনেটিভ হাইপোথিসিস মানে আল্টারনেটিভ হাইপোথিসিস না, আমাদের টার্গেটটা অ্যাকচুয়ালি কি এটা দেখা যায় কি রিডিউস করতেছে কিনা, মানে অ্যাংজাইটি লেভেলটা রিডিউস করতেছে কিনা। সো রিডিউস বা লেস দেন হিসাব তখন আমরা কোথেকে করে আমরা নাম্বার লাইনের বাম থেকে চিন্তা করি, বাম মানে হচ্ছে মাইনাস, তাহলে এখন আমরা এই মাইনাসের হিসাবটা করব। আমাদের কত আসছে -1.70, এই -1.70 কিসের মধ্যে পড়তে পারে, -1.70 হচ্ছে যে কি এটাকে এক্সিড করছে, অর্থাৎ -0.8 কে এক্সিড করছে কে -1.70। এখানে যদি মনে করেন প্লাস থাকতো তখন আমরা -0.8 এর সাথে কম্পেয়ার করতাম না, আমরা +0.8 এর সাথে কম্পেয়ার করতাম। সো আমাদের কি আসছে, আমাদের হচ্ছে যে -1.70। তাহলে আমরা এখন কম্পেয়ার করবো কিসের সাথে, যে -0.8 এর সাথে কম্পেয়ার করবো। -1.70 -0.8 কে এক্সিড করছে, তার মানে আমরা বলবো যে কি ইফেক্টটা হচ্ছে লার্জ। সো এই যে here d is equal to -1.70 which indicates a large effect size. So এর মানে কি যে this means that the difference between the two groups drug versus placebo is very substantial and practically significant. So the drug has a strong effect on reducing anxiety compared to the placebo. মানে হচ্ছে ওই ড্রাগটা হচ্ছে প্রথম কথা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, দ্বিতীয় কথা ওটার অনেক স্ট্রং একটা ইফেক্টও আছে। সো এটা আমাদের একটা টেস্ট গেল, মানে ইফেক্ট সাইজটা গেল আর কি। এরপরে আর একটা কনসেপ্ট আছে হচ্ছে যে কনফিডেন্স ইন্টারভ্যালস ফর ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টেস্ট। যে এখন হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল, তো আমরা হইতেছে দেখছি যে কি আমাদের গ্রুপ 1 এর একটা মিন আসছে, গ্রুপ 2 এর একটা মিন আসছে, সো তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা ভালো একটা ডিফারেন্স আছে। সো এখন কথা হচ্ছে ওই যে ডিফারেন্স কত আসছে, ডিফারেন্স হচ্ছে 4.9 - 7.65, এটা করলে কত হয় একটু দেখি, 4.9 - 7.65 সেটা হচ্ছে -2.75 আসে। তো এটাই দিচ্ছে একটা ডিফারেন্স। এখন কথা হচ্ছে এই ডিফারেন্সটা ঠিক কতটুকু ভ্যারি করতে পারে, কখনো কি এমন হইতে পারে যে কি -2.75 থেকে এটা 0 বা 0-এর উপরে চলে গেল, এরকম যদি তখন বিষয়টা কেমন দাঁড়াবে, বিষয়টা এমন দাঁড়াবে যে কিছু কিছু কেসে এমন হবে যে কি প্লেসিবো হইতেছে এই ড্রাগের থেকে ভালো অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ হিসেবে কাজ করবে। সো বিষয়টা অনেক অকওয়ার্ড হয়ে গেল না, তার মানে কি দাঁড়াইলো, তার মানে এটাই দাঁড়াইলো যে কি গ্রুপ এ রইতেছে আসলে বলতে গেলে তেমন কোনো একটা ভ্যালু থাকলো না, এটাও যা প্লাসিবোটা। সো কিছু কিছু কেসে এরকম হয়ে গেল আর কি। সো আসলেও কি ওই কেস হবে কি না, সো এটা আমরা বের করবো, ওইটা আমরা 95% কনফিডেন্স বা 99% কনফিডেন্সে বের করতে পারি। যদি আমরা যে কেস দেখি 95% কেসেও এরকম কোনো চান্স হবে না যে এখানে হইতেছে ওই প্লাসিবোটাই হইতেছে এই অ্যান্টি এক্সাইটি ড্রাগের মতো কাজ করা শুরু করবে, তখন হইতেছে আমরা বুঝতে পারবো যে না তাহলে আসলে আমাদের এই অ্যান্টি এক্সাইটি ড্রাগটা খুবই ভালো কাজ করতেছে। ইফেক্ট সাইজের পরে আমরা চাইলে কনফিডেন্স ইন্টারভেল দিয়ে আমরা আরো শিওর হইতে পারি। চলেন শিওর হই, ঠিক হলো। সো এটার ফর্মুলা কি, যে কি বলছে, কনস্ট্রাক্ট এ 95% কনফিডেন্স ইন্টারভেল ফর দ্য ডিফারেন্স অফ দ্য টু মিনস ফ্রম দ্য সিনারিও অফ এক্সাম্পল 7। ওকে, সো কনফিডেন্স ইন্টারভেলের ফর্মুলা কি আমরা তো জানি, সেটা হচ্ছে স্যাম্পল স্ট্যাটিস্টিক প্লাস মাইনাস একটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক থাকবে, এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর থাকবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে একদম জেনারেল ফর্ম যেটা। সো আমাদের এখানে টেস্ট স্ট্যাটিস্টিকটা কি, সেটা হচ্ছে টি স্কোর আর মানে টি ভ্যালু, আর যাই হোক টি বললাম আপাতত। আর এই কেসে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইররের ফর্মুলাটা এটা S1 স্কোয়ার বা হচ্ছে গ্রুপ 1 এর ভেরিয়েন্স ডিভাইডেড বাই n1 হচ্ছে গ্রুপ 1 এর সাইজ, প্লাস S2 স্কোয়ার, এটা হচ্ছে গ্রুপ 2 এর ভ্যারিয়েন্স ডিভাইডেড বাই n2 গ্রুপ 2 এর সাইজ। এরপর হচ্ছে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে n1 প্লাস n2 - 2, এই ফর্মুলাটা, এটাই হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডমের ফর্মুলাটা।
সো ফর্মুলা ইউজ করে আমরা পাইলাম ডিগ্রিজ অফ ফ্রিডম 8। এবার ভ্যালুগুলো বসাই। x1 এর মান পাইছিলাম 4.9, x2 এর পাইছিলাম হচ্ছে 7.65। এখন এই টি এর ভ্যালুটা কত আসবে? আমাদের কি বলছে 95% কনফিডেন্স, রাইট? সো 95% কনফিডেন্স আর ডিগ্রিজ অফ ফ্রিডম 8 এর জন্য আমাদের টি এর ভ্যালু কত আসে? 95% কনফিডেন্স মানে সিগনিফিকেন্স লেভেল হচ্ছে 0.05, অর্থাৎ 1 থেকে 95 যদি আপনি মাইনাস করেন তাহলে এটা আসবে 1 থেকে 95 না, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 1 থেকে মাইনাস 0.95, সো 0.05 আসে। ওইভাবে সিগনিফিকেন্স লেভেলটা আমরা বের করলাম। আর ডিগ্রিজ অফ ফ্রিডম কত ছিল? 8, সো 2.306 ইটস আমাদের টি এর ভ্যালু। সো যে 2.306, বাকি ভ্যালুগুলো বসালাম, এই যে আমরা পেয়ে গেলাম আমাদের ইন্টারভ্যাল। তাহলে এখন কনক্লুশন কি, যে কি উই আর 95% কনফিডেন্ট দ্যাট দ্য মিন ডিফারেন্স ইন অ্যাংজাইটি বিটুইন স্যাম্পল 1 অ্যান্ড স্যাম্পল 2 ইজ বিটুইন -5.09 টু -0.41। মানে 95% কেসেই কী হবে, সেটা হচ্ছে আমাদের যে অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই অ্যাংজাইটি লেভেলটা হচ্ছে রিডিউস করবে প্লেসিবোর চেয়ে। সো তখন হবে কি 95% ক্ষেত্রে এই বিষয়টা এমন হইতেছে যে প্লেসিবোর থেকে অ্যান্টি অ্যাংজাইটিটা খুব ভালো কাজ করতেছে। তার মানে হচ্ছে প্লেসিবো ইজ নট ইকুয়াল টু অ্যাংজাইটি ড্রাগ। সো আমাদের হচ্ছে অ্যাংজাইটি ড্রাগটা অ্যাকচুয়ালি কাজ করতেছে, এটাই। সো হচ্ছে গেল যে আমাদের আজকের কনসেপ্টটুক। নেক্সট ক্লাস হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট যেটা আছে ওইটা দেখবো।